আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিজিক্যাল মিনাস মিডিয়া এর মিনাস স্টুডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব হাউ ডু ইউ লার্ন ওয়েবসাইট ডেভেলপমেন্ট ইউজ রাইট প্যারাগ্রাফ। চলুন শুরু করি। ডেস্কটপে আসার সঙ্গে সঙ্গে আমি আমার ভিএসএস কোডে চলে যাব। ভিএসএস কোড স্টুডিওতে চলে যাব। যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার যে কোড নিয়ে আলোচনা করতেছি, আমি আমার যে সাইটে আপনাদেরকে দেখাই দিচ্ছি, যে আবারও দেখাচ্ছি। এই সাইট থেকে আমি যেভাবে প্যারাগ্রাফ ধরে ধরে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব, সেই প্যারাগ্রাফের মূল ফরম্যাট গুলো যে ভিএসএস কোড আছে সেখান থেকে আমি একটার পর একটা অংশ নিয়ে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে আমার সেই ওয়েবসাইট, যেখান থেকে আমি আমার পুরো কোডিং ফাইল গুলোকে নিয়ে আমার ভিএসএস কোডে আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেখান থেকে আপনাদেরকে আমি অবশ্যই কোন প্যারাগ্রাফের অংশটুকু ধরে কোনটার কাজ করব আজকে সেটা দেখানোর চেষ্টা করতেছি। তো আমরা গত পর্বের ক্লাসে যেটা সবাইকে শিখিয়েছি, সেখান থেকে আমি যতটুকু জানি যে আপনাদের কতটুকু কেমন ইমপ্রুভ হচ্ছে, সেটা আসলে কমেন্ট না করে দিলে বুঝবো না। আর অবশ্যই ভালো করে শিখতে গেলে প্র্যাকটিস সহকারে আপনাদেরকে যার কাছ থেকে শিখবেন তার সঙ্গে কানেক্টেড থাকতে হবে। একটা বিষয় হচ্ছে গিয়ে, আমরা যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে গিয়ে আমরা যদি বেসিক কোডে কোনো কিছু না জানি, তাহলে আমাদের পক্ষে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা সম্ভব না। প্লাস আমরা যদি যে এআই প্রযুক্তিতে চলে আসছে, এআই এর যে কোড ক্রিয়েট করা এতটা ইজি হয়ে গেছে, তাদের সাথেও যদি আমরা রিলেটেড না থাকি, তাহলে আমাদের দ্বারা কখনো ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা পসিবল না। তো আমরা বেসিক জিনিসটা আগে শিখি, শেখার পরে আমরা যেরকম এআই অ্যাসিস্ট্যান্ট ইউজ করে যেভাবে কোয়ালিটির সাহায্যে আমরা অনেক সুন্দর করে খুব দ্রুত একটা ওয়েবসাইট পেয়ে যেতে পারি। তো সেটা পাওয়ার পরেও কিন্তু অনেক সময় অনেক ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্ষেত্রে বাগ থাকে, বা অনেক সময় অনেক কিছু সেটা আমাদেরকে নিজে হাতে করতে হয়। সেটার জন্য আমি আসলে আপনাদেরকে এই প্যারাগ্রাফ ধরে ধরে ঘুরাচ্ছি। এভাবে শিখতে থাকলে আপনারা একসময় অবশ্যই বুঝতে পারবেন যে আসলে প্যারাগ্রাফ ধরে ধরে শিখে কি ফলাফল, আর কোডের বেসিক্স জিনিসগুলো শিখে শিখে কি ফলাফল, সেটা আপনারা অবশ্যই একসময় বুঝতে পারবেন। তো ধৈর্য সহকারে দেখবেন, শিখবেন। আশা করি আপনাদের কাছ থেকে আমি এটাই আম ফলাফল বা আশা করতেছি। তো আচ্ছা, ঠিক আছে। আজকে আমার যতটুকু কোড, আমি সেটুকু কোড নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি গত ওয়েবসাইট ডেভেলপমেন্ট আমার প্লে লিস্টে আমি ১ম একটা প্যারাগ্রাফ এই জায়গাটুকুকে নিয়ে করছি। 2nd যেটা আমার প্যারাগ্রাফ, সেটা এইটুকু অংশ নিয়ে করছি। 3rd যেটা আমার, সেটা হচ্ছে আমি হেডারের অংশটুকু নিয়ে কাজ করছি। এবং আজকে যেটুকু নিয়ে আমি কাজ করব, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ডেভেলপমেন্ট প্লে লিস্টে 4 নম্বর প্লেয়ারের ভিডিওটা হবে। তো এটা হচ্ছে গিয়ে সেই অংশটুকু, যে অংশটুকুকে নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে ডিসকাস করতে যাচ্ছি। তো আপনাদেরকে আমি আবারও একবার আমার ওয়েবসাইটে দেখাইতে যাই। আসলে এই যে ওয়েবসাইটটা আমরা অনেকটা সুন্দর করে পাইছি। এই ওয়েবসাইটের কোথায় মার্জিন, কোথায় বর্ডার, কোথায় হেডার, কোথায় বডি, এটসেট্রা সবকিছু কিন্তু এখান থেকে আমি আমার ভিএসএস কোডে আপনাদেরকে দেখাই দিচ্ছি, সেখানে গিয়ে পাইছি। তো এইভাবে আপনারা শিখতে থাকলে, বাসায় প্র্যাকটিস করতে থাকলে একসময় বেসিক জিনিসটা বুঝতে পারবেন। তো তারপরে আপনাদের এআই অ্যাসিস্ট্যান্ট ইউজ করে আপনারা সুন্দর করে অনেক দ্রুত করে ওয়েবসাইট পাওয়ার পরই আপনারা ওয়ার্কস থেকে সমস্ত কিছু ক্লিয়ার করতে পারবেন, এবং ভুল কোথায় হচ্ছে সেটা এআই বলে দিতে পারবে না, বাট আপনারা বলে দিতে পারবেন। এভাবে শিখতে থাকলে আপনাদের অবশ্যই ফলাফল অনেক ভালো হবে at the end. তো আমি এটুকু জায়গা ডিলিট করে দিচ্ছি, এটুকু জায়গা ডিলিট করেছি। যতটুকু রাখার আমি ততটুকু রেখে আপনাদের সঙ্গে আমি সুন্দর করে আলোচনা করব। তো এতটুকু রেখে আমি সুন্দর করে চলে যাচ্ছি। আসলে এখানে ভিএসএস করে আমি বাকিটুকুকে ডিলিট করে করে রেখে যতটুকু অংশ নিয়ে কাজ করা, শুধুটুকু এইভাবে সুন্দর করে দেখাই দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমার কিন্তু ফাইলটা আমি অন্য কোথাও রেখে দিতে পারি। যেমন আমার নোটপ্যাডে, আমি নোটপ্যাড ইউজ করে এখানে থেকে আপনাদের ভিএস করে নিয়ে গিয়ে দেখাই দিলাম। দেখাই দেওয়ার পর ওয়েবসাইটটা দেখাই দিলাম। সেখান থেকে আবার এখানে ভিএসএস কোডের মধ্যে যেটুকু অংশ নিয়ে কাজ করতেছি, সেটুকু অংশ নিয়ে আমি কাজ করতেছি। আসলে এই জিনিসগুলো থেকে আমার যে একটা কনটেন্টের রেজাল্ট, বা আমি যে বুঝতেছি আপনাদেরকে শেখানোর ফলে, অবশ্যই এটা কোথাও না কোথাও
ভিডিও আকারে চলে যাচ্ছে। সেই ভিডিওটা থেকে কিন্তু অনেকের সময় প্রত্যেকটা ভিডিও সেক্টরে এআই অ্যাসিস্ট্যান্ট আছে, এআই টুলস আছে। তারা কিন্তু আসলে বুঝতে পারতেছে যে আসলে এটা কিভাবে শেখানোর একটা বেস্ট ওয়ে হয় সেটা কিন্তু তারা বুঝতে পারছে। তাদের সাথে আমি সামঞ্জস্য রেখে এটা আপনাদেরকে শেখাইতেছি। তো অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কোনটাকে ধরে কোনটাকে ধরে না ধরে কাজ করা সেটা অবশ্যই কাজ করলে বুঝতে পারবেন। তো আচ্ছা, কাজ শিখেন, করেন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা অনেক ডিফিকাল্ট। অনেক সময় অনেক কোড ইউজ করতে হবে। অনেক সময় অনেক ক্রিটিক্যাল জিনিসের পার্টস থেকে অনেক কিছু করে ডিল আ সি বুঝে ডিলিট করে দিতে হবে। তো এটা আসলে একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর একজন যে হবে তার প্রপার একটা গাইডলাইন। তো সেই গাইডলাইনের ফলো থেকে আপনাদেরকে আমি শেখাইতে চাচ্ছি। সেভাবে আপনারা শিখতে থাকেন। তো আচ্ছা, ঠিক আছে। আমি যতটুকু অংশ পাইছি সেই অংশটুকুকে আমি আমার যে শেখানোর একটা ওয়ে, সেই ওয়েতে আমি চলে যাচ্ছি। আমি Microsoft Word এ চলে যাচ্ছি। Microsoft Word এ চলে যাওয়ার সঙ্গে, সঙ্গে আমার যে কোডটুকু আজকে আমি দেখাইতেছি আপনাদের, এতটুকু আমি মার্ক করে রেখে দিচ্ছি আমার পিঙ্ক কালারে। সেই পিঙ্ক কালারের অংশটুকুকে নিয়ে আমি আমার আলোচনা শুরু করব। এভাবে আপনারা যে এই পিডিএফ ফাইলগুলো আছে, সেই পিডিএফ ফাইলগুলো আস্তে, আস্তে অনেকদিন ধরে শিখে প্র্যাকটিস করে কখনো সময় রিকভারির জন্য আপনারা ব্যাক করে সেখান থেকে পড়ে সুন্দর করে বুঝতে পারবেন। তার জন্য এভাবে করে দেওয়া। তো পিডিএফ ফাইলগুলো অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এবং অনেক সময় এই জিনিসগুলো না বুঝে থাকলে আমাকে কমেন্ট করবেন। কমেন্ট করে বিস্তারিত জানার চেষ্টা করবেন। তাহলে অনেক সময় অনেক কিছু ভালো হবে। এবং আমি চাই সব ডেভেলপমেন্টে চাই যে যার মাধ্যমে শিখে সে অবশ্যই ভালোভাবে যেন শেখায়। আমিও সেই চেষ্টাটা করছি, আপনারাও করবেন। তো আজকে আমার যে সিএসএস স্টাইলের ফরম্যাটে আমি আমার ওয়েবসাইটের পুরো আ আ প্রোফাইলটা সুন্দর করে সাজাইছি। সেই সাজানো অংশটুকু থেকে আমার যতটুকু অংশ সেতটুকু আমি বর্ণনা দিয়ে দিচ্ছি এবং আমি যে হাতে ধরে আপনাদেরকে ওয়েবসাইটের ডেভেলপমেন্টের কোন অংশটুকু কি জন্য কাজ হচ্ছে, যেমন এতটুকু এভাবে ধরে বুঝাইতে গেলে আপনারা অবশ্যই নিজেরাও হিমশিম খেয়ে যাবেন। তার জন্য আমি ফার্স্ট একটা সুন্দর করে প্যারাগ্রাফের টুলস ধরে প্যারাগ্রাফের ফরম্যাটে প্যারাগ্রাফের স্টাইলে আমি আপনাদেরকে কোডটাকে ইউজ করে আপনাদেরকে শেখাচ্ছি। তাই আপনারা সুন্দর করে ধৈর্য সহকারে শিখতে থাকবেন এবং আশা করব আমি ভালো ফলাফল থেকে আপনাদের কাছ থেকে অনেক সময় ভালো ফলাফল পেতে পারি। আপনারা যদি অবশ্যই আমাদেরকে জানান বা আমাকে জানান। অবশ্যই, ঠিক আছে। এখন আমি যেটা কাজ শুরু করব কথা না বললেই। আর এখানে H1 CSS ফরম্যাটে যেটা আমার ১ম এই যেটা আসছে স্টাইলে, যে H1 থেকে H1 ক্লোজ এবং মাঝখানে যেটা আছে অবশ্যই থার্ড ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেট ইন থেকে থার্ড ব্র্যাকেট আউট করা। ৩ টা লাইনের সমষ্টিতে আজকের যে প্যারাগ্রাফের অংশটুকু, সেই অংশটুকুর ১ম যে লাইনটা, এটা আমরা নিয়ে আলোচনা করব। 2nd, তারপর 3rd। কিন্তু ১ম এ যে স্টার্টিং এ H1 দিয়ে আবার ক্লোজ করে দেওয়া। তো আমরা এটা অনেক সময় HTML ফরম্যাটে গিয়ে দেখতে পারি যে এরকম করে সুন্দর করে এটা কোডিং স্টাইলে থাকে। HTML1 কোডিং স্টাইলে শুরু থেকে মাঝখানে কিছু লেখা এবং সেখানে ক্লোজ H1 দিয়ে সুন্দর করে দেয়া থাকে। তো HTML ফরম্যাটে এভাবে কিন্তু আমরা অনেক সময় হেডলাইনস হেডের সুন্দর করে অংশ লেখা থেকে সুন্দর করে বড় ছোট করার জন্য আমরা এই ফরম্যাটটা HTML ইউজ করে থাকি। কিন্তু CSS কি বলতেছে? CSS বলতেছে H1 থেকে থার্ড ব্র্যাকেট ইন থেকে থার্ড ব্র্যাকেট আউট ক্লোজ করে দেওয়ার পর বাকি অংশটুকুকে যে স্টাইলিশ ফরম্যাটে করে দিচ্ছে, সেই স্টাইলিশ ফরম্যাটটা পুরো পেজের মধ্যে সমস্ত লাইনের মধ্যে ইফেক্ট ফেলবে। সেই সমস্ত লাইন, যেরকম লাইন, প্রত্যেকটা লাইনের মার্জিন আছে, প্রত্যেকটা লাইনের ফন্ট সাইজ আছে, প্রত্যেকটা লাইনের আরেকটা স্পেশালি একটা ইফেক্ট অনেক সুন্দর করে ইউজ করা আছে। সেটা কিভাবে প্রত্যেকটা ওয়েবসাইটে ক্রিয়েটররা যারা ইউজ করে থাকে সেটা কিভাবে করে থাকে আমি আজকে আপনাদেরকে বিস্তারিত বলব। আস্তে, আস্তে চলুন শুরু করি বা বুঝতে চেষ্টা করি। তো এভাবে HTML এর কোডটা এভাবে করা থাকে। তো HTML এর কোডের এই ফরমেট থেকে আসলে CSS ফরমেটে আলাদা ফরমেটের এভাবে করা। এভাবে আপনারা শিখবেন, এভাবে বুঝতে থাকলে বুঝবেন যে আসলে HTML এর ফরম্যাটে যেভাবে থাকে সেটার থেকে অনেক সময় CSS স্টাইলের ফরম্যাটটা অনেক কাজে বা কাজ করে। এভাবে কাজ করে সেটাও করা যায়, করা লাগে। আবার এই CSS ফরম্যাটের অংশটুকুর পরে যে HTML এর কোডটা আছে সেখানে গিয়ে কিন্তু অবশ্যই HTML এর ফরম্যাটে ইউজ করতে হয়। তো CSS এর ফরম্যাট লাগবে, HTML এর ফরম্যাট লাগবে, JavaScript এর ফরম্যাট লাগবে এবং Python এর অনেক সময় কাজ স্ক্রিপ্ট করে দেয়া থাকে, সেগুলো করতে হবে। তাহলে একটা প্রপার অনেক সুন্দর করে একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। তো এভাবে আপনারা করতে থাকবেন, এভাবে শিখতে থাকবেন। তাহলে একসময় এট দ্য এন্ড আমি আপনাদের সহকারে আ সবাইকে বুঝাই দিতে পারবো বা আপনাদের সবাইকে বুঝাই দিতে পারবো। এভাবেই করতে থাকেন। তো এটা কি মূলত বোঝাচ্ছে আজকে আলোচনা করি সেটা হচ্ছে H সমান থার্ড ব্র্যাকেট ইন থেকে থার্ড ব্র্যাকেট আউট এর মাঝখানে যতটুকু আছে, এখানে পেজের H1 যে হেডলাইন থাকে সেই হেডলাইনের সমস্ত আম একটা স্টাইল যে আছে সেই স্টাইলের জন্য এইটুকু প্রযোজ্য হবে।
মাঝখানে যে লাইনটা ৩ টা আছে, এই ৩ টা লাইন পুরো পেজের যে আমাদের ওয়েবসাইট ডেভেলপমেন্টের পুরো পেজের মধ্যে সমস্ত লাইন, এটা একটা ধরে লাইন, এটা একটা ধরে লাইন। এই লাইনগুলোর মার্জিন থেকে উপরে, নিচে, ডানে, বামে কোথায় থাকবে, কেমন করে সেই অংশটুকুকে পুরো স্টাইল করে দেওয়ার জন্য H1 থার্ড ব্র্যাকেট ইন থেকে থার্ড ব্র্যাকেট আউট দিয়ে মাঝখানে সুন্দর করে কোডিং এর ইউজ করে আমরা এটা পেয়ে যেতে পারি, পাই। তো এভাবে শিখতে থাকবেন। এটা পুরোটাই পুরো বুঝাচ্ছে যে HTML1 এর জন্য স্টাইল প্রযোজ্য হবে। এটা এভাবে CSS ফরম্যাটে কোড ইউজ করা থাকে। তো সেকেন্ড লাইন কি বোঝাচ্ছে, সরি ফার্স্ট লাইন কি বোঝাচ্ছে, এরপরে আমরা যদি সুন্দর করে কোডিং এর স্টাইলটা পেয়ে যাই, তারপরে ফার্স্ট লাইন হচ্ছে মার্জিন জিরো। মার্জিন জিরো আমরা করতে পারি, সেটা সুন্দর করে আমরা জানি যে মার্জিনের অনেক সময় লেফট হ্যান্ড সাইড লেখার যে আমরা একটা পেজের মধ্যে বক্স নিয়ে দেখি, বক্সের মধ্যে ডানে বামে কতটুকু জায়গা ফাঁকা থাকে, এই ফাঁকা অংশটুকুকে আমরা জিরো করে দিয়ে দিতে পারি। জিরো করে দেওয়ার ফলে আমাদের অবশ্যই লেখার যে ডানে বামে আমরা তাকাবো, তখন যে একটু জায়গা ফাঁকা থাকে, এই জায়গাটুকু ফাঁকা করে দেওয়ার কাজটাই হচ্ছে মার্জিন জিরো। তো এভাবে সে পুরো পেজের মধ্যে CSS স্টাইলের কোডিং এর সাহায্যে সুন্দর করে জিরো করে দিবে। জিরো করে দেওয়ার পরেই আসলে পেজটা অনেক সুন্দর দেখা যাবে। আসলে যদি আমরা মার্জিন না দিয়ে থাকি এরকম জিরো, তাহলে আমরা যেখানে শুরু করব সেখান থেকে তার লেফট হ্যান্ড সাইড অথবা যেখানে গিয়ে শেষ করব তার ডানে অনেকটা জায়গা যে একটুও ফাঁকা থাকবে না সেটা আমরা বুঝতে পারবো। তার জন্য জিরো করে দেওয়া থাকে, কিছুটা অংশ ফাঁকা করে নেওয়া হোক, অথবা মার্জিনের সংখ্যা দিয়ে আমরা বুঝিয়ে দিতে পারি এতটুকু জায়গা ফাঁকা থাকবে। তো এইটুকুর জন্য আমাদের ১ম যে লাইন প্যারাগ্রাফের মাঝখানে সেটুকু হচ্ছে মার্জিন 0, এটুকু আমরা করে দিতে পারি। তারপর তারপর হচ্ছে আমরা 2nd লাইনে চলে যাই। 2nd লাইন হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট সাইজ এখানে চলে আসছে, ফন্ট সাইজটা ওঠে নাই। আচ্ছা, আমি এটা একটু কপি করে এখানে প্রয়োগ করতেছি। এখানে ফন্ট সাইজটা আসতেছে আমাদের কি, আমাদের ফন্ট সাইজটা আছে 30 পিক্সেলের। 30 পিক্সেলে যখন আসে তখন অবশ্যই 30 পিক্সেলে এটাকে রাখা বেস্ট। আর 30 পিক্সেল যেহেতু আমি আমার ওয়েবসাইটের ক্ষেত্রে পেয়ে গেছি, এটা অনেক সুন্দর করে দিছে। তো এটার পরে আপনারা অনেক সময় 30 থেকে 40, 40 থেকে 60, 50 ইত্যাদি ইউজ করতে পারবেন। তখন অবশ্যই কিভাবে ফন্ট সাইজ থেকে সংখ্যা ক্রমানুপাতে বাড়ানোর পর আস্তে, আস্তে ওয়েবসাইটটা অনেক সুন্দর করে দেখা যায় সেটা বুঝতে পারবেন। তো ফন্ট সাইজ আমরা দেখে বুঝতে পারি যে লেখার স্টাইলটা কতটুকু পিক্সেলে কতটুকু উপরে নিচে এরকম করে থাকে। আমরা এর আগেও অনেক প্যারাগ্রাফের মাঝে ডিসকাসের সময় বলে দিয়েছি। তো এখনো আমরা একটু বলার চেষ্টা করি। ফন্ট সাইজ যেটা থাকে সেই সাইজটার অংশটুকুকে লেখার সাইজের অংশটুকু বলা হয়। এখানে ব্যবহার করা হয় মূলত CSS এর ফন্ট সাইজ যেতটুকু আছে সেভাবে সুন্দর করে দেখানোর জন্য। তো এভাবেই আপনারা করবেন, ফন্ট সাইজ 30 পিক্সেলে এভাবে দেয়া আছে বিধায় ফন্টের লেখাগুলো সুন্দর করে 32 পিক্সেলে দেয়া থাকবে। এরপর যেটা আসতেছে সেটা অবশ্যই ৪ নাম্বার প্যারাগ্রাফে। তো এখানে আরেকটা বিস্তারিত অনেক কিছু আছে, আপনারা সুন্দর করে পড়ে নিবেন। লেখার সাইজ 30 পিক্সেলে থাকা থাকে। এরপর যেটা আসতেছে, আমি হালকা একটু এটাকে নিচে নামাই দেই এবং এখান থেকে এটাকে একটু আরেকটু এভাবে করে দেই। বাকি অংশটুকু এখানে আমি কালারটা করে নিচ্ছি। আপনাদের বোঝানোর ক্ষেত্রে এটা সুন্দর করে করানো হচ্ছে। তো আপনারা বুঝে নেবেন আসলে এভাবে করলে বুঝতে পারবেন যে পরে তারপরে কি আসতেছে। তো ফন্ট সাইজ 30 পিক্সেলের বিস্তারিত বর্ণনা এখানে এতটুকুতেই শেষ। এবং যে থার্ড লাইনে চলে আসছে, থার্ড লাইনের মধ্যে আমরা দেখতেছি ক্লাম। ক্লাম মানে দাবি করা বা আমাদের একটা আবদার থেকে সেই আবদারটা পূরণ করে দেওয়া। সেই পূরণটা কিভাবে করে দিবে ওয়েবসাইট একটা সুন্দর করে ব্রাউজারের মধ্যে। সেটার জন্য আমরা যেতটুকু বিস্তারিত প্যারাগ্রাফের লাইনের মধ্যে পেয়ে যাই, সেটুকু এই অংশটুকুকে বোঝানো হয়। সেটা হচ্ছে ফন্ট সাইজ থেকে ক্লাম কতটুকু আমরা আবদার বা আবদার করতেছি সেটুকু হচ্ছে আমাদের যে ফন্ট আমরা বললাম 30 পিক্সেলে থাকবে। সেখান থেকে আমরা যদি ফন্টটাকে ক্ল্যাম করি, ফন্ট সাইজটাকে আবদার করি, তাহলে ৩ টা ফরম্যাটে এখানে উল্লেখ করা আছে। সেটা হচ্ছে 2.2 রিম এ, সেকেন্ড হচ্ছে 3 ভিউপোর্ট ওয়াইড এ এবং আরেকটা হচ্ছে 3 রিম। তো আমরা এই যে সংখ্যা অনুপাতে যে সুন্দর করে অক্ষরগুলো পাশাপাশি দেয়া আছে, সম্পূর্ণ অ্যাব্রিভিয়েটেড অক্ষরের শর্টকাট যেগুলো দেয়া আছে। তো এই জিনিসগুলোর পূর্ণরূপ কি? এগুলো একটু আমরা জেনে নেই। তাহলে হয়তোবা আমাদের জন্য ভালো হবে। এখানে বলছে
এটা রেসপন্সিভ ফন্ট সাইজ। রেসপন্সিভ আমি ক্লাম বোঝাতে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন দাবি করা বা দাবি মূলত যেভাবে করা হয় দায়িত্ব থেকে দাবি বা দায়িত্ব জ্ঞান থেকে আমরা যেকোনো কিছুর কাজকে দাবি করতে পারি, আবদার করতে পারি। তো এটা যদি এভাবে নিয়ে থাকে যেমন ফন্ট সাইজ স্টাইলিশটাকে সে সুন্দর করে রেসপন্সিভ বা দায়িত্ব আকারে করে দিবে সে এআই কোপাইলট হোক অথবা এআই টুলস হোক যেটাই হোক। আদার্স আমরাও যদি কখনো আমরা যেহেতু প্রোগ্রামের মানে মাঝেই থাকি, তাহলে আমরাও এআই রিলেটেড এর মতো করে অনেক সুন্দর করে বাকিটুকু আমরা বেসিকটা কারেকশনের জন্য আমরা করে থাকি। তাহলে আমরাও ওই রকমই একটা রেসপন্সিভ ফন্ট এর মধ্যে থেকে কাজ করি। তাই আমরাও তাদের মতো ধরে নিয়ে ভাববেন বা করবেন সবাই। তাহলে হয়তোবা ২ টা মিলে করি কাজ তখনই এটা একটা সুন্দর ওয়েবসাইট পেতে পারি। যেমন এআই কে নিয়ে আমরা যদি কাজ না করি, আমরা যদি শুধু বেসিক টেকই আমরা ভাবছি সবসময় আমরা স্টাইলিশ ভাবে ইউজ করব। তাহলে কিন্তু অনেক সময় অনেক কিছু মিসিং হয়ে যাবে। অনেক কিছু আপডেট থেকে আমরা সরে যেতে পারি। সেই আপডেটের জন্য আমাদের এআই এর সংস্পর্শে থাকতে হবে। তাহলে আমরা শিখতে পারবো। তো এরপর যেটা আছে যে রেসপন্সিবল ভাবে সে ফন্ট সাইজ থেকে কেমন করে দেবে ক্লাম দাবি অনুযায়ী 2.2 রিম, 3 ভিউপোর্ট ওয়াইড এবং 3 রিম। এর যে পূর্ণরূপটা আছে সেই পূর্ণরূপের মানি বা মিনিংটা হচ্ছে ক্লাম দাবি কোন অনুপাতে দাবি মিনিমাম। তার মানে ১ম যেটুকু ওয়ার্ডের আমরা কোডের মাঝে পাচ্ছি তার মানেটুকু হচ্ছে মিনিমাম মানে সর্বনিম্ন হবে 2.2 রিম। এবং আরেকটা আছে প্রিফেয়ার্ড। প্রিফার্ড মানে আমাদের চাওয়া পাওয়ার সম্পূর্ণ চাহিদা অনুযায়ী যেটা করে দেওয়া সেটা হচ্ছে 3 ভিউপোর্ট ওয়াইড। এবং আরেকটা আছে যে মেক্সিমাম সর্বোচ্চ কত হবে সেটা করে দেওয়া আছে 3 রিম। তাহলে ফন্ট সাইজ যেটুকু হবে আমরা যে ফন্ট সাইজ 30 পিক্সেলের রেখে কাজ করতেছি সেই 30 পিক্সেলের লেখাটুকুকে কিভাবে দাবিদার করে আমাদের তাদের রেসপন্সিবলি করে দিয়ে কোডটাকে বুঝাই দিচ্ছি সেটা হচ্ছে ক্লাম 2.2 রিম, 3 ভিউপোর্ট ওয়াইড, 3 রিম এবং এর প্রত্যেকটারে ইংরেজি একটা মিনিং দাঁড়াচ্ছে মিনিমাম সর্বনিম্ন একটা সে কতটুকু করে রেখে দিয়ে চলে যাবে সেটা 2.2 রিমের মাঝে। প্রিফেয়ার যেটা হচ্ছে একটা সুন্দর করে দিয়ে যাবে তো আহ, তার সর্বনিম্ন চাওয়া পাওয়া থেকে আশা থেকে প্রিফেয়ার কতটুকু করবে 3 ভিউপোর্ট ওয়াইড আকারে করবে এবং আরেকটা হচ্ছে ম্যাক্সিমাম সর্বোচ্চ কতটুকু করবে 3 রিম 3 রিম থেকে সর্বোচ্চ আর বেশি সে করবে না কারণ আমরা এতটুকুই বলে দিচ্ছি। তো এভাবে করে গেলে কিন্তু আমাদের যে থার্ড লাইন আমাদের প্যারাগ্রাফের ক্লাম যে অংশটুকুকে আমরা করে নিয়ে রাখছি ফন্ট সাইজে তো এটুকু কিন্তু আমরা পেয়ে যেতে পারি এখানে কিন্তু আমরা এটা আমি একটু সুন্দর করে এভাবে দিয়ে দেই। এটা হচ্ছে এইভাবে পুরোটা আচ্ছা এভাবে বুঝে নিবেন। আর এই যে অংশটুকু বাকিটুকু আছে বিস্তারিত যে প্রিপেয়ার্ড আমরা কি বুঝতেছি মিনিমাম কি বুঝতেছি সর্বনিম্ন এখান থেকে স্টার্ট করে দিয়ে প্রিপেয়ার্ড এর মানেটা হচ্ছে মাঝখানে যে থ্রি ভিউপোর্ট ওয়াইড আছে সেটুকু করে রেখে দিয়ে পছন্দ অনুযায়ী স্বাচ্ছন্দ্য অনুযায়ী সে রেখে দিয়ে চলে যাবে ম্যাক্সিমাম সর্বোচ্চ সে আর থ্রি এর উপরে করবে না এইটুকু বিস্তারিত মানেটুকু আমরা কিন্তু এখানে সুন্দর করে বিস্তারিত নিচে আরো লিখে দিয়ে রাখছি এটা পড়ে নিবেন পড়ে নিলে আপনারা বুঝতে পারবেন এবং পরে আবার সুন্দর করে দেয়া আছে সেটুকু বুঝতে পারবেন এবং বাই দা ওয়ে ফুল অ্যান্ড ফাইনালি ফন্ট সাইজ থেকে ক্লাম এতটুকুর পূর্ণরূপের মানেটা এক কথায় যেটা দাঁড়াচ্ছে এর মানে স্ক্রিন ছোট হলে ফন্ট কমবে আমাদের যে রকম যে স্ক্রিন যে ল্যাপটপ যে ডেস্কটপ যে মোবাইল যে আমাদের যে আম ট্যাব আছে সেই ট্যাবের ক্ষেত্রে আমাদের যে যতটুকু স্কিন আছে ততটুকু স্কিনের মধ্যে কার্যকরী হয়ে থাকবে। তার জন্য স্কিনের উপরে ইফেক্ট রেখে এতটুকু দাবিদারের সাপেক্ষে এটা কোড ইউজ করা হয়। তাহলে হয়তো সবকিছু কমপ্লিট করে দিয়ে সে সুন্দর করে দেখানোর চেষ্টা করবে। স্ক্রিন বড় হলেও ফন্টটা বাড়বে, স্ক্রিন ছোট হলেও ফন্টটা কমবে। স্ক্রিন বড় হলে ফন্ট বাড়বে কিন্তু 2.2 ডিম এর নিচে নামবে না। কারণ 2.2 যেটা আছে সেটা হচ্ছে মিনিমাম করে দেওয়া আছে। সর্বনিম্ন সে নামলেও কমলেও সেটুকু কতটুকু নামবে সেটা হচ্ছে 2.2 রিমের মাঝখানে এবং 3 রিম এর উপরে উঠবে না। আর সর্বোচ্চ যেটুকু করা আছে ম্যাক্সিমাম সর্বোচ্চ হবে কত 3 রিম এর উপরে সে উঠবে না বা বাড়বে না। তারপর যেটুকু করা আছে যে আমরা এখানে বাকিটুকু এভাবে সুন্দর করে লেখা আছে আপনারা বুঝে নিবেন। আর প্রিফেয়ার্ড হচ্ছে একটা সুন্দর করে 3 ভিউ পোর্ট ওয়াইড 3 ভিউ পোর্ট ওয়াইড এর বিস্তারিত এখানে
আপনারা একটু লক্ষ্য করেন যে এই যে 3 ভিউপোর্ট ওয়াইড, 3 ভিউপোর্ট ওয়াইড এখান থেকে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এটা প্রিফার্ড সাইজ। এইভাবে সাইজটা একটা ইন্ডিকেট করে দেয়া থাকে মাঝখানে, তাই পুরো যে মাঝখানে পেজের ওয়েবসাইটের যে ভিউ দেখানোর অংশটুকুকে ওয়াইড আকারে করে দিছে, সেটা মূলত এই ভিউপোর্ট থেকে চলে আসছে। ভিউপোর্ট ওয়াইড এর সমস্ত কিছুকে নিয়ে কাজ করবে। এর মানেটা হচ্ছে ১ নাম্বারে যদি আমি 3 জায়গায় 1 ভিউপোর্ট ওয়াইড ইউজ করি, তো স্ক্রিনের প্রশস্তের 1% সেটা কাজ করবে। সে পুরো স্ক্রিন যদি থাকে 1000%, সরি 1000% না, 1000 পিক্সেল থাকে। 1000 পিক্সেলের একটা উইন্ডোজের অ্যা পুরো স্ক্রিনটা যদি থাকে, তাহলে সে 1 ভিউপোর্ট ওয়াইড ইউজেই 1% ইউজ কাজ করবে, 1% এ কাজ করবে। আর যদি এখানে 3 যেহেতু দেয়া আছে 3 ভিউপোর্ট ওয়াইড, তাহলে অবশ্যই 1000 পিক্সেলের 3% জায়গাটুকুকে নিয়ে সে ডান থেকে বামে বা প্রস্থটা যেটা হয় ডানে বাম থেকে মিলে, সেই চওড়া জায়গাটুকুকে সে কাজ করবে। এবং সেটা হচ্ছে তার প্রিফেয়ার্ড বা আ এক কথায় সুন্দর সন্নিবিষ্টভাবে সুন্দর করে দেয়ার মানটা হচ্ছে গিয়ে প্রিফেয়ার্ড। তো এভাবে আপনারা বুঝতে পারতেছেন, এভাবে করে দেওয়া আছে। এবং যে প্রিফেয়ার্ড এর মাইনিংটা হচ্ছে সেটা কত পিক্সেলের ফন্ট সাইজ অনুযায়ী, সেটা 30 পিক্সেল অনুযায়ী সেটা সুন্দর করে বসায় নিয়ে কাজ করবে এবং ওয়েবসাইটটিকে সুন্দর করে দেখাবে। তো এইটুকু অংশ যে আমরা আলোচনা করলাম আজকে, এই অংশটুকু কিন্তু আমাদের পুরো ওয়েবসাইটের যে লুকটা আছে, পুরো ওয়েবসাইটের মধ্যে এই পেজটার মধ্যে কি আছে, এই পেজটার মধ্যে কি আছে, এই পেজগুলো সবগুলোকে নিয়ে কিন্তু সে সুন্দর করে ডানে থেকে বামে, ডানে থেকে বামে। যেমন এখানে বাম থেকে ডানে প্রশস্তটা হচ্ছে, সেখানে কিন্তু একটু মার্জিনের কাজ করছে। এবং লেখাটার যে ফন্টের সুন্দর করে 30 পিক্সেলে অনেক সময় সুন্দর করে দেয়া আছে। এই যে দেয়ার মানগুলোকে কিন্তু অনেক আ প্যারাগ্রাফের স্টাইলিশ ধরে সুন্দর করে এখানে করা আছে। তো এভাবে আপনারা বুঝতে পারবেন, শিখতে পারবেন। আসলে প্র্যাকটিস না করলে, ভালোভাবে প্র্যাকটিসে না গেলে আপনারা বুঝতে পারবেন না। প্র্যাকটিস করতে থাকেন এবং এই সুন্দর ফরম্যাটের কোডগুলোকে নিয়ে একটু বাসায় প্র্যাকটিস করেন। আবার প্যারাগ্রাফ গুলোকে অনেক সময় নিজে কাজের জন্য ব্যবহার করার জন্য সেভ করে রেখে দেন, ভালো কোথাও সংরক্ষণ করেন এবং আস্তে জিনিসগুলোকে বুঝতে থাকেন, আপডেটের সঙ্গে থাকেন, এআই এর সঙ্গে থাকেন। আবার নিজে কিছু বেসিক শিখে রাখার চেষ্টা করেন, যাতে কোথাও কোনো প্রবলেম হয়ে গেলে সেটা একমাত্র আপনি ছাড়া এআই পারবে না যেটা সলভ করার জন্য। তো অবশ্যই আপনারা আজকের পেজের যেটুকু অংশ প্যারাগ্রাফ ধরে আমার শেখানো সেটুকু আপনারা বুঝতে পারছেন। তো এরপর বাকি অংশটুকুকে নিয়ে আমি আলোচনা করব। আপনাদের ভালো অবশ্যই করানোর চেষ্টা করব। ভালোভাবে ওয়েবসাইট ডেভেলপমেন্ট শেখানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। আজকে ছোট্ট একটা প্যারাগ্রাফের মধ্যে অনেক কিন্তু আলোচনা, অনেক কিন্তু অ কাজ করে যাচ্ছে ওয়েবসাইটের মধ্যে। এতটুকুকে বলে আমি আপনাদেরকে বোঝাচ্ছি বা আপনারা বুঝতেছেন। এভাবে আলোচনার শেষে শুধু আপনারা যদি কাজ না করেন, প্র্যাকটিস না করেন বা আমার সঙ্গে যোগাযোগ না রাখেন বা কমেন্ট করে না জানান, তাহলে কিন্তু আমি বুঝতেছি না আপনারা কোথায় ভুল করতেছেন, কোথায় কি করতেছেন। অবশ্যই নক করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনে আপনারা টিক মার্ক দিয়ে রাখবেন, যদি কোনো আপডেটে অ্যা আপনাদের ওয়েবসাইট ডেভেলপমেন্ট এ কোনো কিছু প্রয়োজন হয় সেটা চলে আসতে পারে। তো আজকের জন্য এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।